আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাকে দেখেই বুঝতে পারতেছো যে আমি হচ্ছি তোমাদের লজিক ইনস্ট্রাক্টর। তো আজকে হচ্ছে লজিক ক্লাস হবে। এইচএসসির যেই মানবিকের বিষয়গুলো আছে, এই মানবিকের বিষয়গুলোর মধ্যে একটা কঠিন বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। তো এই যুক্তিবিদ্যার উপরই আজকে আমরা ক্লাস নিব। তো তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে জানাই দাও, আর ক্লাসটা সম্ভব হলে একটু শেয়ার দিয়ে দিও, আর আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা এটাও একটু জানাইও। দ্রুত বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও, আমরা ক্লাস শুরু করব। ওকে, একটু দ্রুত জয়েন হয়ে নাও। আচ্ছা, নাফিসা ওয়ালাইকুম আসসালাম। সুপ্তা, তারপর হচ্ছে হ্যালো, তারপর হচ্ছে আর হচ্ছে ক্রাশ নাকি ওয়ালাইকুম আসসালাম, পারভেজ ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, এই যে যুক্তিবিদ্যা, এখন এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমরা কি তোমাদের এইচএসসি পরীক্ষা কবে? তোমাদের 30 জন এইচএসসি পরীক্ষা শুরু হবে। এটা কি মাস? এটা হচ্ছে মে মাস। তো আমরা এখন কি করব, আমরা শেষ সময়ে এসে দেখো, এতদিন তো অনেক কিছুই পড়ছি তাই না? তো শেষ সময় আসে আমাদের কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই বেশি বেশি প্র্যাকটিস করার জন্যই আমি তোমাদের জন্য আজকে এমসিকিউ সেকশন নিয়ে আসছি। আজকে আমরা যুক্তিবিদ্যার একদম বেসিক দুইটা চ্যাপ্টার, সেই দুইটার উপরে এমসিকিউ সলভ করব। দেখো, শেষ সময় এসে কিন্তু থিওরি পড়া থেকে এমসিকিউ সলভ করা খুব 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 বেশি জরুরি। এখানে দুইটাই হয়ে যায়। তো সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। এমনকি তোমাদের সিকিউ এর উপরে ক্লাস থাকবে, বাট আগে আমরা এমসিকিউ সলভ করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাদিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই বলছো ক্লিয়ার। অজয় কৃষ্ণ দাস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা হচ্ছে কিন্তু দেখো, তোমাদের সুবিধার কথা বিবেচনা করে আমি কোনো কিছু থিওরি রাখিনি এখানে। থিওরি না রেখে কি তোমাদের জন্য এমসিকিউ সেগমেন্ট রাখছি, যে যত বেশি আমরা এখন এমসিকিউ সলভ করব, সেটা আমাদের জন্য তত বেশি লাভ হবে। আমাদের জন্য বলা, আসলে তোমাদের জন্য অনেক বেশি লাভ হবে। তো আচ্ছা, আমরা তাহলে কি ক্লাস শুরু করব? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা দেখো, আমাদের এখানে লিখাই আছে এইচএসসি 24 যুক্তিবিদ্যা এমসিকিউ সলভ, আর আমার পরিচয় দেওয়াই আছে। আমার নাম হচ্ছে হাসান জাভেদ কায়সার, আমি এডুকেশনাল ইনস্ট্রাক্টর। তো দেখো, আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে হচ্ছে এই যে দেখো, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি, যুক্তিবিদ্যা পরিচিতি। কি? যুক্তিবিদ্যা পরিচিতি। এই অধ্যায়ের উপরে আগে এমসিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের কি, যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়, যার নাম যুক্তিবিদ্যা পরিচিতি। এর উপরে আমরা এখন এমসিকিউ সলভ করব। আর দেখো, তোমাদের এখানে যে এমসিকিউ গুলো আমি রাখছি, এই প্রত্যেকটা এমসিকিউ তোমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আমি সেভাবেই তোমাদের এই এমসিকিউ গুলো সাজিয়েছি। তো তোমরা দেখলেই আসলে বুঝতে পারবা। তো দেখো, এখানে আবার তোমাদের জন্য, তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই যে এডুকেশনের যারা ইনস্ট্রাক্টর আছি, মানে আমরা এত বেশি, মানে বলতে গেলে পরিশ্রম করতেছি, যেটা হচ্ছে একটু পরে দেখলে আসলে বুঝতে পারবা কি। সেটা হচ্ছে, প্রথম আমাদের এই প্রশ্নটা আমরা এটা একটু ঝটপট অ্যান্সার করে ফেলি। প্রথম প্রশ্নটাই হচ্ছে আমার, যুক্তিবিদ্যার ইতিহাসকে আমরা কয়টি যুগে ভাগ করতে পারি? এটা উত্তর কি হবে? এটা একটু কমেন্ট করো তো। আচ্ছা, পারভেজ ইসলাম বলছে একের সি। বাকিরা একটু কমেন্ট করো। দেখো, যারা আসো সবাই একটু কমেন্ট করবা। কেন কমেন্ট করবা? দেখো, কমেন্ট করলে তোমার এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, তোমাকে আর এক্সট্রা করে পড়ার প্রয়োজন নাই। বুঝছো? আমি আবার এক্সপ্লেন করব, আমি নিজেও এক্সপ্লেন করব, তোমরা একটু জাস্ট অ্যানসার করবা। তোমরা একটু অ্যানসার করবা। প্রথমটার উত্তর কি হবে বলো? যুক্তিবিদ্যার ইতিহাসকে আমরা কয়টি যুগে ভাগ করতে পারি? এটা উত্তর করো। শুধু একজনের উত্তর পাইছি, আর কই? সুমন বলছে একের গ। বাকিরা কই? বাকিরা
নাইমুল ইসলাম বলছে 4। ওকে, ওকে উম্মে হাবিবা সামেরা বলছে 3। আচ্ছা, আর রক্তিম চাকমা আবার লিখেছে 4টে যুগ। তার মানে কি দেখো, এই যে যুক্তিবিদ্যা, এই যুক্তিবিদ্যার ইতিহাসকে কি আমরা কয়টি যুগে ভাগ করতে পারি? এটা কি উত্তর হবে? এটা আমার উত্তর হবে 4টি। কয়টি? 4টি। এখন দেখো, এখন এইখানে আবার একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? সেটা হচ্ছে তোমাদের মধ্যে হয়তো অনেকে মনে করতে পারো যে ইতিহাস তো সচরাচর হচ্ছে কি 3টাই হয়। কি কি? একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। তো সেই হিসাবে কি তোমাদের মধ্যে পরীক্ষা এটা উত্তর করে আসতা 3। কি উত্তর করতা? 3 উত্তর করতা। কিন্তু কিন্তু এটা কিন্তু উত্তর কিন্তু 3 হবে না। যুক্তিবিদ্যার যে ইতিহাসটা আছে এটাকে আমরা মোট কয়টা যুগে ভাগ করতে পারি? এটাকে আমরা হচ্ছে আমার 4টা যুগে ভাগ করতে পারি। কয়টা? 4টা যুগে ভাগ করতে পারি। একটু জাস্ট দাঁড়াও, এটাকে আমরা 4টা যুগে ভাগ করতে পারি। ডাকতো তো একটু সাহেবকে। তো এই যুগগুলো হচ্ছে কি কি? এই যুগগুলো হচ্ছে, একটু দাঁড়াও আমরা হচ্ছে প্রবলেমটা ঠিক করতেছি। একটা হচ্ছে আমার প্রাচীন যুগ, এর পরেরটা হচ্ছে কি আমার মধ্যযুগ, এরপরটা হচ্ছে আধুনিক যুগ। এই 3টা যুগই আছে। এর সাথে আরেকটা যুগ এখানে অ্যাড হবে, যেটাকে বলা হয় সমকালীন যুগ। তার মানে যুক্তিবিদ্যার যদি আমরা বলি, মোট যুগ হচ্ছে কয়টা? মোট যুগ হচ্ছে 4টা। সেগুলো হচ্ছে কি কি? আমার প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আরেকটা হচ্ছে আমার সমকালীন যুগ। ওকে, আচ্ছা ওকে, তাহলে দেখো আমাদের এটা ঠিক হয়ে গেছে। এখন দেখো, এখন এইখানে আমি একটা কি চমক দিছি দেখো তোমাদের জন্য। এখানে একটা কি প্রবলেম হইতো কি, যে আসলে এটা দেওয়া আছে, এখানে তো উত্তর দেওয়া নাই এমন কিছু, বাকি এই অধ্যায়টা শেষ হওয়ার শেষের দিকে অ্যান্সার দেওয়া থাকে। বাট আমি সেই কাজটা করিনি। আমি কি কাজ করছি তোমাদের সুবিধার জন্য? দেখো, এই পরের যে প্রশ্নটা আছে, আগে আমরা কি করব? আগে আমরা হচ্ছে কি প্র্যাকটিস করব। এই প্র্যাকটিস করা শেষ হওয়ার পরে দেখো তোমাদের হচ্ছে পরে এখানে আবার উত্তরটাও দেওয়া আছে আমার, যে এটা উত্তর কি হবে? এটা হচ্ছে কি 4টা যুগে আমরা ভাগ করতে পারি। এখানে কি সুবিধা হলো বলো? দেখো, এই যে আমি যে তোমাদের জন্য যে এটা যে তৈরি করছি, এগুলো তোমরা কি শেষ সময়ে তোমাদের রিভিশন দিতে অনেক বেশি সুবিধা হবে। কেন? কারণ দেখো, তুমি আগে একটা প্রশ্ন পড়লা যে এখানে এটা কি উত্তর আছে, দেখো আগে এটা উত্তর করলা, নিজে চেষ্টা করবা, তারপর দেখো পরেরটাতেই হচ্ছে কি আমার উত্তর দেওয়া আছে। তো আশা করি, হ্যাঁ সুমন পিডিএফ দেওয়া হবে। দেখো আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে এটা। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নটা গেল। এইবার আমাদের দ্বিতীয় একটা প্রশ্ন আছে, এটা একটু ঝটপট আনসার করো। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? এটা একটু উত্তর করো। যুক্তিবিদ্যা আমার দর্শনের কোন শাখার অংশ? আমরা একটু ফাস্ট উত্তর করব। হ্যাঁ বিথি একটা বৃষ্টি পিডিএফ দিব, বাট আমার সাথে ক্লাস করতে হবে, হচ্ছে সুস্মিতা, পারভেজ, তারপর হচ্ছে হিমেল 3 বলছে, 2 এর ঘ বলছে, নাইমুল বলছে 2 এর ঘ, মুবিনা জাহান বলছে হচ্ছে কি আমার ক, সুমন বলছে গ। আচ্ছা দেখো ভাইয়া কিন্তু এখানে তোমাদের কয়টা উত্তর পাইছে? তোমাদের এখানে কিন্তু 3টা উত্তর পেয়ে গেছে। কয়টা? 3টা। তোমরা ক বলছো, তোমরা হচ্ছে কি বলছো, গ বলছো, আবার ঘ বলছো, 3টা উত্তর বলছো। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের এই প্রশ্নটা নিয়ে একটু প্রবলেম আছে। আচ্ছা তারপর হচ্ছে কি বিথি, তারপর হচ্ছে কি শ্রাবন্তী, হৃদয় শিকদার বলছে ঘ, ওরা বলছিল গ। আচ্ছা বৃষ্টি বলছে বিএসসি না। আচ্ছা শুনো আমি বলি এখন। আচ্ছা আমি হচ্ছে দর্শনের স্টুডেন্ট, মানে ফিলোসফি অর্থাৎ দর্শনের স্টুডেন্ট। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো এই যে দর্শনের একটা শাখা হচ্ছে কি জানো? একটা শাখা হচ্ছে তোমার কি, এই যে
ধরো যুক্তিবিদ্যা। তার আগে একটা বলি, এই যে তুমি দর্শন দেখতেছো না, এই দর্শন হচ্ছে কি, দর্শনের তিনটা শাখা। কয়টা শাখা আমার? তিনটা শাখা। কি কি জানো? একটা হচ্ছে তোমার জ্ঞানবিদ্যা, একটা হচ্ছে অধিবিদ্যা, আর একটা হচ্ছে মূল্যবিদ্যা। দর্শনের তিনটা শাখা। কয়টা শাখা? তিনটা শাখা। তার মধ্যে এই যে মূল্যবিদ্যা আছে না, এই মূল্যবিদ্যা তিনটা বিষয় নিয়ে কাজ করে। কি কি জানো? একটা হচ্ছে যুক্তিবিদ্যা, একটা হচ্ছে আমার নীতিবিদ্যা, আরেকটা হচ্ছে নন্দন তত্ত্ব। তার মানে যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? এটা হচ্ছে আমার দর্শনের হচ্ছে আমার কয়টা শাখা? তিনটা শাখা। একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, একটা অধিবিদ্যা, আর একটা হচ্ছে মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা আবার এই তিনটা ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে যুক্তিবিদ্যা, একটা হচ্ছে নীতিবিদ্যা, আর একটা হচ্ছে কি আমার নন্দন তত্ত্ব। তো এখন দেখো, এখন এই যে যুক্তিবিদ্যা আছে না, এই যুক্তিবিদ্যা হচ্ছে কি, এগুলোর আমরা আদর্শ পড়বো, বাট একটু জাস্ট জেনে রাখো যে যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য, নীতিবিদ্যার আদর্শ হচ্ছে মঙ্গল, আর নন্দন তত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দর। তার মানে দেখো, এইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন ছিল, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন ছিল যে আসলে এটার কি, এটার উত্তরটা আমি তিনটাই পাইছিলাম। আশা করি তোমাদের দেখো, এই যে দেখো এমসিকিউ, তোমাদের এমসিকিউ সলভ কেন রাখছি? তোমাদের এমসিকিউ সলভ সেগমেন্ট এই জন্যই রাখছি যে এই যে দেখো এমসিকিউ গুলো সলভ করলে তোমাদের মধ্যে যে কনফিউশন গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তোমরা দেখো, তোমরা কিন্তু একটু আগে উত্তর করলে যে এটা কি নীতিবিদ্যা নাকি এটা কি হচ্ছে কি যে মূল্যবিদ্যা, আবার অনেকে হচ্ছে জ্ঞানবিদ্যা, তিনটাই উত্তর করছো, মানে কনফিউশনের মধ্যে ছিল। কিন্তু দেখো যখন আমি এই যে ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে কি হলো, তোমাদের কিন্তু এই কনসেপ্ট গুলো কি, কনসেপ্ট গুলো হচ্ছে কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল যে না, দর্শনের আসলে তিনটা শাখা, একটা জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। তার মধ্যে এই মূল্যবিদ্যা তিনটা বিষয় নিয়ে কাজ করে, একটা হচ্ছে যুক্তিবিদ্যা, একটা নীতিবিদ্যা, একটা হচ্ছে নন্দন তত্ত্ব। আবার এদের দেখো আদর্শগুলো লিখছি, নীতিবিদ্যার আদর্শ হচ্ছে মঙ্গল, নন্দন তত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দর, আর যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে আমার সত্য। তাহলে দেখো, দেখছো এই প্রশ্নগুলো এইভাবে হচ্ছে মূলত। দেখো তোমরা যত বেশি এখানে, যত বেশি তোমরা হচ্ছে কি পার্টিসিপেট করবা, তত বেশি কি হবে, তত বেশি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস তো বললামই যে তোমরা একটু কষ্ট করে সেজন্য তোমাদের বন্ধু বান্ধবদের ওখানে মেনশন দিয়ে দিবা, তুমি উপকৃত হচ্ছ, তোমার বন্ধু বান্ধবরাও যাতে উপকৃত হয়। তার মানে দেখো এটা আমাদের ক্লিয়ার, আশা করি এই প্রশ্নটা তোমাদের যাতে উপকৃত হয়। তার মানে দেখো এটা আমাদের, আচ্ছা আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার আছে, আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার, আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার। এই সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে তো? ওকে, দেখো এই যে দেখো সুন্দরভাবে এখানে উত্তরটা দেওয়া আছে যে এটা মূল্যবিদ্যা হবে। দেখো তোমাদের সুবিধার জন্য আমরা কত কিছু করি। এইবার এই যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে যুক্তিবিদ্যার জনক কে, এটার উত্তর করো। আচ্ছা এটা লজিকের, এটা লজিকের ফার্স্ট চ্যাপ্টার, প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টার, যার নাম যুক্তিবিদ্যা পরিচিতি, ওই অধ্যায়ের উপর হচ্ছে। এইটা উত্তর করো, এটা উত্তর করো তো 3 নাম্বারটা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজিয়ে আমি মূলত হচ্ছে কি এগুলো তৈরি করছি। এই তো আমি তো উত্তর পেয়ে যাচ্ছি। নাহিদ, তারপর হচ্ছে পারভেজ বলছে একের সি, নাহিদ বলছে এ, সুক্তা বলছে সি, মুবিনা বলছে গ, সুমন বলছে গ, সাজিদ গ বলছে, শ্রাবন্তী গ বলছে, শাম্মী, কুইন, তারপর হচ্ছে রক্তিম চাকমা, তারপর হচ্ছে রহিম, শ্রাবন্তী। ওকে, এরা সবাই হচ্ছে কি বলতেছে? গ বলতেছে। ওকে, এই যে যুক্তিবিদ্যা আছে, এই যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি আমার অ্যারিস্টটল। কি? অ্যারিস্টটল। এখন চলো, এখন এই দেখো এমসিকিউ গুলো সাজাইছি, আবার এর সাথে রিলেট করে কোনগুলো ইম্পর্টেন্ট বা কি প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো এখন পড়বো। কি? সেগুলো এখন পড়বো। এই যে আমার অ্যারিস্টটল ভদ্রলোক আছে না, একে যুক্তিবিদ্যার জনক বলা হয়, বা এমনও আসতে পারে পরীক্ষায় লেখা থাকতে পারে যে পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক কে। এখন দেখো, এখন তোমরা তো হচ্ছে কি যে ভাইয়া আমরা তো পড়ছি যুক্তিবিদ্যার জনক কে, ঠিক আছে, কিন্তু এই যে পাশ্চাত্য যে যুক্তিবিদ্যা আছে, এই পাশ্চাত্য যুক্তিবিদ্যার আবার জনক কে, এইটা তো হচ্ছে কি আমার, এইটা তো আমার হচ্ছে কি পরীক্ষায় কি তখন একটা কনফিউশনে থাকতা।
তো এই পাঁচটা তো যুক্তিবিদ্যা বলক আর যুক্তিবিদ্যা বলক সেম উত্তর হবে, অ্যারিস্টটল হবে। তোমাদের কিন্তু দেখো তোমাদের এইগুলো জিনিসে কি একটু ঘাবড়াই দিতে পারে, আল্লাহ এটা হচ্ছে কি হবে না কি হবে না এই সেই, তো এগুলো নিয়ে ঘাবড়া যাবে না। আর এই অ্যারিস্টটল হচ্ছে কি প্রাচীন যুগের দার্শনিক ছিল। কোন যুগের? প্রাচীন যুগের দার্শনিক ছিল উনি। অ্যারিস্টটল হচ্ছে প্রাচীন যুগের দার্শনিক ছিল। আচ্ছা কোন লেখাটা বলতো, এখানে সাদা লেখাটা বোঝা যাচ্ছে? প্রাচীন যুগের দার্শনিক ছিল কে? আমার অ্যারিস্টটল। কে? আমার অ্যারিস্টটল। ওকে, তাহলে দেখো এইটুকু আমার গেল। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি। এই যে দেখো উত্তর দেওয়াই আছে যে যুক্তিবিদ্যার প্রথম প্রচলন কথায় হয়েছে। যুক্তিবিদ্যার প্রথম প্রচলন কথায় হয়েছে। হ্যাঁ শ্রাবন্তী, এটা প্রথম অধ্যায়ের এমসিকিউ। আচ্ছা হৃদয় শিকদার, আচ্ছা ঠিক আছে, এবার তোমার নামটা, এটার উত্তর করো, এবার তোমার নাম বলবো। আচ্ছা জাহিদ রহমান বলছে গ, নাইমুল বলছে ঘ, শাম্মী বলছে ঘ। আচ্ছা আমি তাহলে লালটা ইউজ করতেছি, সাব্বির বলছে ঘ। আমি তোমাদের একটু আজকে বেসিকটাও একটু টেস্ট করব যে দেখি তোমাদের বেসিক কেমন। আচ্ছা শ্রাবন্তী, হিজা, তারপর হচ্ছে কি সুমন, তারপর হচ্ছে রক্তিম, তোমরা কিন্তু ক্লাসটা শেয়ারও করে দিতে পারতা, বা তোমরা হচ্ছে বন্ধু বান্ধবদের মেনশন কিছুই দাওনি কিন্তু। আচ্ছা সাকিব বলছে ফার্স্ট গ, ওকে। রহিম, তারপর হচ্ছে কি শ্রাবন্তী 4 গ বলছে। আচ্ছা দেখো এই যে যুক্তিবিদ্যা আছে না, তুমি দেখো একটা কিন্তু দেখো পরীক্ষার হলে ধরো এই প্রশ্নটা তুমি কমন পাওনি, তাহলে কিভাবে উত্তর করা যায়? তুমি দেখো যুক্তিবিদ্যার সাথে যে রিলেটেড আছে কে কে বলো তো? এই যে অ্যারিস্টটল তো যুক্তিবিদ্যার জনক, এটা তো আমরা জানি। তারপর দেখি যে সক্রেটিস, প্লেটোর কথাতে চলে আসে না, এরা কিন্তু সবাই কিন্তু কিসের দার্শনিক জানো? গ্রিসের দার্শনিক। কিসের? গ্রিসের দার্শনিক। এরা সবাই হচ্ছে কিসের? আমার গ্রিসের দার্শনিক। তো পরীক্ষার হলে মাঝে মাঝে দেখবা যে তুমি যদি কমন না পাও প্রশ্ন, তাহলে একটু চেষ্টা করবা রিলেট করার। একটু কি অপশনগুলো দেখো, এই যে চীন বলছে, ভারত বলছে, ইংল্যান্ড বলছে, গ্রিস, তো এগুলো কি অপশনগুলো একটু রিলেট করার চেষ্টা করবা। যে দেখো তোমার এমসিকিউ কমন পড়েনি তার মানে যে তুমি ঘাবড়ায় যাবা, ব্যাপারটা কিন্তু এমন না। তুমি কি করবা? তুমি একটু আগে একটু চেষ্টা করবা, দেখবা যে আচ্ছা ঠিক আছে এখানে যে এই যে জনক যে অ্যারিস্টটল এটা তো আমি জানি, বা এই যে সক্রেটিস, প্লেটো আছে যুক্তিবিদ্যার সাথে রিলেটেড, এরা সবাই তো হচ্ছে কিসের বলতো? এরা সবাই তো হচ্ছে কি গ্রিসের দার্শনিক। তার মানে যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয়েছে কোথায়? গ্রিসে। কোথায় হয়েছে? আমার গ্রিসে। এই সাকিব আল হাসান, তুমি কি বলতেছো ভাই? আমি ঠিক বুঝতে না, কি হার্ড করবো আমাকে একটু বলো তো, কি হার্ড করবো একটু আমাকে বুঝাও। আশা করি এটা ক্লিয়ার। ওকে চলো নেক্সটে। এই যে উত্তর দেওয়াই আছে, এই যে লজিক শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে? এই প্রশ্নটা তো তোমরা একটু কনফিউজ হয়ে যাবে, আমি ওই জন্য ওইভাবেই রাখছি, তোমরা এটাতেও একটু কনফিউজ হয়ে যাবা। তোমরা এটা একটু উত্তর করো তো দেখি। ওকে বৃষ্টি বলছে 5-এর ডি, লামিয়া বলছে ডি, সুমন বলছে খ। বাকিরা একটু কমেন্ট করো তো। তোমাদের দেখো আমি একটু দেখো এখানে একটু তোমাদের যে মিসকনসেপশন, পরীক্ষার হলে আসলে কি ভুল করে ফেলি, এটা আমি তোমরা একটু বুঝতে পারবা যে পরীক্ষার হলে আসলে কোন জিনিসটা একটু ভুল হয়, এটা এখনই বুঝতে পারবা। আচ্ছা এই যে হৃদয়, যাও তোমার নাম পড়ছি এবার। সাব্বির, তারপর হচ্ছে আতিয়া, ফাইরোজ, সাজিদ বলছে খ। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তোমাদের মধ্যে আমি দুইটা উত্তর পেয়েছি, একটা হচ্ছে লজিকো আর একটা হচ্ছে লোগোস। একটা কি? একটা হচ্ছে লজিকো, একটা হচ্ছে লোগোস। আচ্ছা চলো এবার একটু কনফিউশন ক্লিয়ার করি, যে পরীক্ষার হলে আসলে এইভাবেই তোমরা ভুল করো। এখানে দুইটা উত্তর পাইছি, কিন্তু এখন যে কোনো একটা তো উত্তর হবে। কি হবে আমি তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতেছি। ওইটা আসলে তোমরা যেটা পড়তেছো না, এই যে যুক্তিবিদ্যার ইংরেজি হচ্ছে কি জানো? লজিক।
এই লজিক শব্দটা কোন শব্দ থেকে এসেছে জানো? এই শব্দটা আসছে লোজাইক থেকে। কোথায় থেকে? লোজাইক। তো তোমরা এই যে লোজাইক আছে না, এইটা দেখে অনেকে কি উত্তর করে ফেলছো, এটা লজিকো, এইটা উত্তর করছো। এই যে মিল আছে না, এই যে লোজাইক আর কো, এই যে হয়তো মনে করতে পারো যে কি প্রশ্নে তো ভুল আছে, পরীক্ষার হলে কি প্রশ্ন আসছে এটা, তো দেখবা যে প্রশ্নে কি আছে, আমার ভুল আছে। তো কি এটা আসলে হয়তো কিন্তু অপশনে আছে ও, এইটা হয়তো ভুল আছে, এমন অনেকে প্রিন্টিং মিস্টেক মনে করতে পারো। কিন্তু দেখো পরীক্ষার হলে তো এই ট্রিক্স গুলোই মাথায় রাখতে লাগবে, এইভাবেই তোমার অ্যান্সার করতে লাগবে। দেখো এখানে কিন্তু এটা কিন্তু লজিকও হবে না। এই যে লজিক শব্দটা আসে লোজাইক থেকে, এই লোজাইক শব্দটা হচ্ছে আবার এই যে লোগোস আছে না, এই লোগোস শব্দের বিশেষণ। কোন শব্দের? লোগোস শব্দের বিশেষণ। তো এটা উত্তর কিন্তু ঘ হবে, কোনোভাবে খ হবে না। পরীক্ষার হলে গিয়ে তোমরা এইটাই ভুল করবা। দেখো অলরেডি আমি বললাম না যে প্রবলেম আছে, তোমরা কি এইখানেই হচ্ছে কি করবা, তোমরা কি করবা, এইখানেই হচ্ছে একটু কনফিউজড হয়ে যাবা। দেখছো আমি যে এমসিকিউ গুলোতে সাজাইছি, কত চিন্তা ভাবনা করে এমসিকিউ গুলো সাজাইছি, কোন জায়গাটাতে কনফিউশন হইতে পারে। আর পরীক্ষায় ভুল করবা, তাহলে কেন বেশি বেশি শেষ সময়ে আসে থিওরি পড়া থেকে? তুমি তো থিওরি পড়ছো না, থিওরি তো পড়ছো বলেই তো তুমি অ্যান্সার করতে পারছো, না হলে তো তুমি অ্যান্সার করতে পারতা না, তাই না? পারতা না। তো কি এই যে দেখো আমরা যখন এখন যে এমসিকিউ সেগমেন্ট রাখলাম, এই যে এমসিকিউ সলভ করতেছি, এখন এমসিকিউ সলভ করার ফলে এই কনফিউশনটা তোমার ক্লিয়ার হয়ে গেল না? তুমি আমাকে বলো, যারা এটা ভুল করছিলা তারা কি এটা আর কোনোদিনও ভুল করবা? আমাকে বলো তো, কোনোদিনও ভুল করবা? এটা কিন্তু কোনোদিনও ভুল করবা না। এই জন্য বেশি বেশি করে কি করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার। ওকে, এই যে উত্তর দেওয়াই আছে। এইবার এই যে লোগোসটা একটু আগে পড়লাম, এই লোগোস শব্দের অর্থ কি, এটা একটু উত্তর করো। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষায় আসার মতো এমসিকিউ। আচ্ছা, শ্রাবন্তী হচ্ছে এইচএসসি 25। বাহ, ভালো, সমস্যা নাই, পড়তে পারো। যাই হোক, এটাই বলবো যে তোমাদের জন্য যে আমরা যে এই যে ফ্রি ক্লাসগুলোর আয়োজন করছি, এই ক্লাসগুলো কিন্তু আমাদের মানে মনে করিও না যে ফ্রি ক্লাস বলে এগুলোর কোনো হচ্ছে কোয়ালিটি নাই। কোয়ালিটি আছে কি নাই সেটা তোমরা ক্লাস করলেই আসলে বুঝতে পারবা। আমাদের আই এডুকেশন ফ্রি পেইড ব্যাপারটা ম্যাটার করে না, এখানে হচ্ছে আমরা সবসময় কি কোয়ালিটিটা ম্যাটার করি, যে স্টুডেন্টদেরকে আমরা যাই দিই না কেন আমরা সবসময় যাতে ভালো কিছু দিতে পারি আই এডুকেশনকে। তো এমন এই যে লোগোস শব্দের অর্থ কি, এটা হচ্ছে আমি একটু নামগুলো পড়ি তো। হিজাব কুইন, তারপর হচ্ছে রক্তিম, সুমন, তারপর আতিয়া, ফাইরোজ, লামিয়া, পারভেজ, তারপর হচ্ছে কি সুপ্তা, সাব্বির, সাজিদ, তারপর হচ্ছে শ্রাবন্তী, নাইমুল, নাইম, সবাই এবার সঠিক উত্তর দিচ্ছে যে চিন্তা বা ভাষা হবে। কি চিন্তা বা ভাষা। লোগোস শব্দের অর্থ কি আমার? চিন্তা বা ভাষা। কি চিন্তা বা ভাষা। ক্লাস তো করতে চাই, পিডিএফটা পেয়ে যাবা তোমরা, পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নেই, পিডিএফটা পেয়ে যাবা। তার মানে আমার এই যে লোগোস আছে, এই লোগোস শব্দের অর্থ হচ্ছে কি আমার চিন্তা বা ভাষা। কি চিন্তা বা ভাষা। ওকে, বৃষ্টি বলছে সবার আগে সি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে আবার এইচএসসি 26ও ক্লাস করতেছে। বাহ বাহ, ভেরি গুড। ওকে, তাহলে আমার 6 নম্বরটা আমাদের ক্লিয়ার। এইবার বলছে যে বুৎপত্তিগত দিক থেকে আমার যুক্তিবিদ্যা কি, এটা পাবেল বলছে 7 এ, লামিয়া বলছে ক, রহিম বাদশা বলছে ক, শ্রাবন্তী বলছে ক, মুবিনা জাহান বলছে ক, রহিম বাদশা বলছে ক, শ্রাবন্তী বলছে ক। ওকে, স্বামী বলছে ক, সুপ্তা ক। হ্যাঁ, বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে আমার কি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হবে। কি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এখানে দেখো, এখানে এই কথাটা একটু গুরুত্ব দিবে, এই কথাটা উল্লেখ থাকবে যে বুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে কি হবে তখন আমার ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান।
ওকে, আচ্ছা আশা করি ক্লিয়ার এটা। এরপরেরটাতে আমরা চলে যাই। এইবার অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়, এটা একটু উত্তর করো তো 8 নম্বরটা। শিখা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন জমাদ্দার কি বলছে? ও বলছে হচ্ছে আমার খ, রহিম বাদশা বলছে খ, সাব্বির বলছে ঘ, খ বলছে, শাম্মী বলছে ক, শ্রাবন্তী বলছে 8-এর খ, রহিম বাদশা বলছে খ, সুপ্তা বলছে ক। আচ্ছা ক। আচ্ছা তোমাদের আবার এইটা নিয়েও একটু কনফিউশন দেখি। তার মানে যেটা আমি বুঝলাম যে কিছু কিছু প্রশ্ন নিয়ে তোমাদের এখনো অনেক কনফিউশন কাজ করতেছে। তার মানে এখন তোমাদের যেটা প্রত্যেকদিন তোমাদের আমাদের যেদিন যেদিন আমার ক্লাস থাকবে, বিশেষ করে যুক্তিবিদ্যার বাকি ক্লাসগুলো তো করবাই, সাথে যুক্তিবিদ্যার যেদিন যেদিন ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসই তোমরা করবা, তাহলে এই প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রবলেমগুলো। আচ্ছা অ্যারিস্টটল যে আছে, এই অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি যুক্তিবিদ্যা বলা হয় জানো? সাবেকি যুক্তিবিদ্যা বলা হয়, বা এমন একটা কথা আসতে পারে সনাতনী যুক্তিবিদ্যা বলা হয়। এইখানে তোমরা জাস্ট মনে রাখবা যে অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে সাবেকি যুক্তিবিদ্যা বলা হয়, এর সাথে আরেকটা যুক্তিবিদ্যা বলা হয়, সেটাও একটু মেমোরাইজ করবে, সেটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা বলা হয়। কি? এই অবরোহ যুক্তিবিদ্যা, অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যা আরেকটা নাম হচ্ছে আমার অবরোহ যুক্তিবিদ্যা। কি আমার? অবরোহ যুক্তিবিদ্যা। অ্যারিস্টটল প্রদত্ত যে যুক্তিবিদ্যা আছে, এই অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যা যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা অপর নাম হচ্ছে কি সাবেকি যুক্তিবিদ্যা। আবার এটাকে আমার কি অবরোহ যুক্তিবিদ্যাও বলা হয়। কি বলা হয়? অবরোহ যুক্তিবিদ্যাও বলা হয়। আশা করি এটা বুঝছো। ওকে, এবার এবার হচ্ছে কি আমার 9 নাম্বার, অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি? আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, যেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি কি করব, সেগুলো আমি তোমাদের বুঝাই দিব, বাদ বাকিগুলো তোমরা পিডিএফটা পড়লেই তোমাদের মোটামুটি দেখবা যে হয়ে যাবে। তো এটা কি হবে, অ্যারিস্টটল যুক্তিবিদ্যার মূল সূত্র হচ্ছে আমার 4টা। এখন ভাইয়া তোমরা একটা কথা বলতে পারো যে এই যে ভাইয়া 4টা যে বললেন, এই 4টা কি কি? ভাইয়া শুনো, তোমরা দেখো, তোমরা যেহেতু পরীক্ষা দিবা, এত বেশি আসলে মানে মনে রাখার দরকার নেই তোমাদের ওই কোন 4টা আসলে এটা আসবে না পরীক্ষা, আসলে এটাই আসবে যে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টা, সেটা উত্তর হবে কয়টা আমার? 4টা উত্তর হবে। কয়টা? 4টা উত্তর হবে। তোমরা তোমরা কি করবা, তোমরা হচ্ছে আমার সাথে সাথে আমি যেগুলো বলবো, যেগুলো বুঝানো বুঝাই দেবো, বাদ বাকি তোমরা আমার সাথে পার্টিসিপেট করবা। কারণটা কি? কারণ তোমাদের যেহেতু জুন মাসে পরীক্ষা, তো তোমাদের এগুলো আশা করি পারার কথা। ওকে, তাহলে কি, তাহলে চলো পরেরটাতে চলে যাই। এই যে অর্গানন গ্রন্থের লেখককে, এই গ্রন্থ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, গ্রন্থ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। রহিম বাদশা, সহানুমানের অনুপপত্তি নিয়ে তুমি আলোচনা করতে বলছো, ঠিক আছে আমি বুঝলাম। তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের উপরে আমি একটা ক্লাসই রাখছি, সেইখানে আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায়ের উপরে আমি আলোচনা রাখছি, সেইখানে আলোচনা করব, সবই আলোচনা করব রে ভাই। এটা হচ্ছে অ্যারিস্টটল হবে। অ্যারিস্টটল এই যে অর্গানন একটা হচ্ছে কি গ্রন্থ, এই গ্রন্থটার লেখক হচ্ছে কি আমার অ্যারিস্টটল। কে হবে আমার? অ্যারিস্টটল হবে। কে হবে? অ্যারিস্টটল হবে। হ্যাঁ, তোমরা খালি দেখবে, অ্যানসার করবে, আমরা প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস করব। ওকে, এইবার দেখো, এবার বিভিন্ন যুগ ছিল না, এই যে বিভিন্ন যে যুগ আছে, প্রথমটা কি প্রাচীন যুগটা আমরা শেষ করছি, এবার আমরা একটু মধ্যযুগে যাই। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে? মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে? এটা একটু উত্তর করতো, কি হবে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে? আমি একটু উত্তর দেখতে যাচ্ছি, 11 নম্বরের উত্তর দেখতে যাচ্ছি যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে, এটা দেখি কে কে পারো। সুপ্তা বলছে 11 ক, সাব্বির, রক্তিম, শ্রাবন্তী, সাব্বির বলছে সবাই খ,
আচ্ছা রহিম বলছে, আচ্ছা দেখো এটা যে জানো না সে একটু জেনে নাও যে এই যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যা আছে, এই মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে আসলে আল ফারাবি। কে হবে? আল ফারাবি হচ্ছে আমার মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক। কে হবে? আল ফারাবি। আল ফারাবি হচ্ছে আমার মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক। ওকে, এরপরে এরপরে আমরা চলে যাই যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা আছে। আচ্ছা দেখো এখানে তোমাদের একটা কিন্তু কথা বলে রাখি, দেখো যে তোমরা বই বের করলে কিন্তু অনেক পাবা, প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ, তারপর সমকালীন যুগ, অনেক অনেক দার্শনিক অনেক কিছু কথা বলছে। তো এগুলোর মধ্যে তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা বলবো তাহলে দেখো মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা আছে, এটা হবে স্কলাস্টিক। কি হবে? স্কলাস্টিক শ্রেণীর কি দার্শনিকদের ভূমিকা রয়েছে কোথায়? মধ্যযুগীয় যুক্তিবিদ্যায়। কাদের? স্কলাস্টিকদের। কাদের হবে? আমার স্কলাস্টিকদের। এইবার হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে যে রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়। এটা মনে রাখো যে রেনেসাঁ যে আছে, এই রেনেসাঁ পরবর্তী যুগটাকে হচ্ছে আমরা আধুনিক যুগ বলি। কোন যুগ বলি? আধুনিক যুগ বলি। রেনেসাঁ পরবর্তী যুগটাকে আমরা হচ্ছে আধুনিক যুগ বলি। তোমরা কি করবা? তোমরা এইভাবে তোমরা হচ্ছে কি আমি বলবো, এগুলো হচ্ছে কি এগুলো জাস্ট ওয়ান শট এমসিকিউ বললামই তো, যেগুলো বুঝানোর আমি তোমাদের সেগুলো বুঝাই দিব, বাকিগুলো আমরা একটু প্র্যাকটিস করি, এগুলো পরীক্ষায় দেখবা যে আসতে পারে। ওকে, এরপর যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যাপক ব্যবহার যুক্তিবিদ্যা বিকাশের ক্ষেত্রে নিচের কোন যুগকে নির্দেশ করে। এটা মনে রাখবা যে এই যে সমকালীন যে যুগটা আছে, এই সমকালীন যুগে হচ্ছে কি যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যাপক ব্যবহার দেখা যায়। আর এই যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যাপক ব্যবহারটা কে করছে জানো? এটা হচ্ছে করছে জর্জ বুল। কে? জর্জ বুল। জর্জ বুলকে কিন্তু তোমরা অবশ্যই চিনে থাকবা। কেন? কারণ তোমাদের যে এইচএসসি তে আইসিটি আছে, এই আইসিটি তে কি এই আইসিটি তে কিন্তু এই জর্জ বুল আছে, বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে 3.2 যেটা তোমাদের কি চ্যাপ্টার সেটা। আচ্ছা বৃষ্টি বলছে 14 ডি। হ্যাঁ সমকালীন যুগ হবে। ইয়ামিন পারভেজ এরাও বলছে ডি। ওকে, এরপরেরটাতে যাই চলো। সেটা হচ্ছে কি এই যে দেখো তোমাদের কিন্তু মাঝে মাঝে উক্তি থেকেও প্রশ্ন আসে। তো উক্তি থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি আমি নিয়ে রাখছি এখানে। তোমাদের উক্তি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এই উক্তিটা খুবই ইম্পর্টেন্ট যে বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে। এই উক্তিটা কার? দেখি তো এটা কে কে, দেখি তো এটা কে কে উত্তর করতে পারো। বৃষ্টি বলছে 15 এ, তারপর পারভেজ বলছে এ, রক্তিম চাকমা বলছে এ, তারপর হচ্ছে নাইম হাসান বলছে এ, তারপর হচ্ছে কি আমার ইয়ামিন হাওলা বলছে ঘ, রহিম বাচ্চা বলছে খ, সুপ্তা বলছে 15 ক, সুমন বলছে খ। আইরে মিস চৌধুরী মাত্র এই যে একটা খালি সঠিক উত্তর পাইছে এই প্রশ্নটার। তার মানে বুঝলাম যে একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে এমসিকিউটার উত্তর তোমরা দিতে পারোনি। এটা আমাকে একটু হতাশ করলো, এটা আসলে একটু আমাকে হতাশ করলো যে তোমরা আসলে এই গুরুত্বপূর্ণ এমসিকিউটার উত্তর দিতে পারোনি। এটা সবসময়ই মনে রাখবা যে বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে। মানে এইখানে এটা কি এটা যেই যুক্তিবিদ আসলে বলছিল, মানে উনি আসলে যুক্তিবিদ্যার একদম বেস্ট হচ্ছে কি সংজ্ঞাটা দিয়েছিল, যুক্তিবিদ্যার বেস্ট সংজ্ঞা। যুক্তিবিদ্যা তো অনেকগুলো সংজ্ঞা আছে না, তার মধ্যে বেস্ট সংজ্ঞাটা কিন্তু এই ভদ্রলোকটাই দিয়েছিল, যে উক্তিটা করছে এটা যে যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতি। এর ভদ্রলোকটার নাম হচ্ছে আই এম কপি। কে? আই এম কপি। আমি কপি না, মানে উনার নামই হচ্ছে আই এম কপি। কি? আই এম কপি। সবাই এটা এখন কষ্ট করে উত্তরটা লিখবা, আই এম কপি লিখবা। তোমরা উত্তর লিখবা না, সি লিখবা না, সবাই লেখো আই এম কপি। তাহলে আর পরীক্ষায় এই ভুলটা হবে না, পরীক্ষায় আর এই ভুল হবে না। সবাই লেখো আই এম কপি, তাহলে পরীক্ষায় এই ভুলটা আর হবে না। সবাই একটু কষ্ট করে আই এম কপি লিখো, তাহলে আর ভুল হবে না।
লিখছো? ওকে, তাহলে আশা করি এটা আর পরীক্ষা হলে গিয়ে ভুল করব না আমরা। এইবার আরেকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসতে দেখা যায়। কি? সেটা হচ্ছে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। এটা কে বলছে? যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান, এটা কে বলছে? কেন আমাদের গ্রুপে তো তোমার রুটিন দেওয়াই আছে, আমাদের গ্রুপে তো রুটিন দেওয়াই আছে। তাহলে কি গ্রুপে তো রুটিন দেওয়াই আছে, তোমরা বলতেছো কেন এরপর? তাও এটা কে বলছে জানো? যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান। এই চিন্তার বিজ্ঞান হচ্ছে কে বলছে জানো? এই চিন্তার বিজ্ঞান হচ্ছে বলছে এই যে জোসেফ বলছে। কে বলছে? আমার জোসেফ বলছে। কে? জোসেফ বলছে। যুক্তিবিদ্যাকে আমার চিন্তার বিজ্ঞান বলছে কে? আমার জোসেফ। কে বলছে? জোসেফ। যুক্তিবিদ্যাকে আমার চিন্তার বিজ্ঞান বলছে কে? আমার জোসেফ। কে? জোসেফ। ওকে, তারপর চলো, তারপর আমরা যাই এখানে। এইবার কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান আর কলা উভয়ই বলছে? যুক্তিবিদ্যাকে হচ্ছে বিজ্ঞান আর কলা উভয়ই বলা হয়, সেটাকে কে বলছে? আচ্ছা, এখানে আবার তোমরা এখন তো দেখো, তোমরা তো বলতে গেলে বুড়া গাদা হয়ে গেছো, পরীক্ষা দিবা 30 তারিখে। তো এইগুলো তো এখন তো তোমাদের এমন না যে ধরে ধরে সব বুঝাবো। এখানে কলা বলতে আবার এই যে খাবার কলা বুঝিও না আবার কেউ। এই কলা মানে হচ্ছে তোমার বাস্তব জীবনে আসলে সেটা কোনো কিছুকে হচ্ছে কি প্রয়োগ করা, মানে আমাদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানটাকে হচ্ছে কি বাস্তব জীবনে প্রয়োগ করা, ওইটাকে এই কলা বলে। তোমরা আবার এই কলা বলতে আবার ওই খাবার কলা বুঝিও না। ওকে, তাহলে কি? হ্যাঁ, রুটিন প্রথম সপ্তাহ হয়ে গেলে দ্বিতীয় সপ্তাহের রুটিনটা পেয়ে যাবা সময় মতো, সবই পেয়ে যাবা, সমস্যা নাই, সবই পেয়ে যাবা। তার মানে কি? এটা কে বলছে জানো? এটা বলছে মিলো হোয়েটলি। মিলার হোয়েটলি বলছে যে যুক্তিবিদ্যা বিজ্ঞান আর কলা উভয়ই। এটা কে বলছে? মিল আর হোয়েটলি বলছে। কে বলছে? আমার মিল আর হোয়েটলি বলছে যুক্তিবিদ্যা কি আমার বিজ্ঞান ও কলা হচ্ছে কি উভয়ই। ওকে, এইবার এই যে আমরা যে একটু আগে যে বললাম যে যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান আর কলা, এইটা হচ্ছে তোমার এখানে কেন আসলে এটা একটু দেখো। যে যুক্তিবিদ্যা হচ্ছে কি চিন্তার নিয়মাবলীগুলো আবিষ্কার করে এবং প্রমাণ করে, এই কারণে যুক্তিবিদ্যা হচ্ছে কি আমার যুক্তিবিদ্যা হচ্ছে কি যুক্তিবিদ্যা হচ্ছে আমার কি যুক্তিবিদ্যা আমার কি আমার যুক্তিবিদ্যা হচ্ছে আমার বিজ্ঞান। আর যুক্তিবিদ্যা কি ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে, এই কারণে আমার যুক্তিবিদ্যাকে কি বলা হয়? কলা বলা হয়। যুক্তিবিদ্যাকে কি বলে? কলা বলা হয়। কলা মানেই দেখবা যে আমাদের যে বাস্তব জীবন আছে বা প্রায়োগিক জীবন আছে বা ব্যবহারিক জীবন আছে, এইখানে হচ্ছে কোনো কিছু প্রয়োগ করা। আর বিজ্ঞান মানে কি? যে চিন্তার নিয়মাবলী। বিজ্ঞান মানেই তো নিয়ম, তাই না? এই চিন্তার নিয়মাবলীগুলো আবিষ্কার করে। আর কি যুক্তিবিদ্যা কি করে? বৈধ অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে। কি করে? যুক্তিবিদ্যা হচ্ছে আমার বৈধ আর অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে। তার মানে এটা উত্তর ঘ হবে। ক খ গ তিনটাই উত্তর হবে। কি? তিনটাই উত্তর হবে ক খ গ। ওকে, এরপরে দেখো, এরপরে যুক্তিবিদ্যাকে এই যে কলাবিদ্যা বলা হয় কেন? এটা এই কারণে বলা হয় যে কেন আমরা কিন্তু তোমাকে একটু আগে বললাম যে যুক্তিবিদ্যাকে রুটিন সিকিউ সলভ করব, আগে এমসিকিউ গুলো পড়ি। সিকিউ সলভ এখনই করব না, পরে পড়বো, সমস্যা নাই। আগে এমসিকিউর সেগমেন্ট শেষ করি, সিকিউ পড়বো, শেষের দিকে গিয়ে সিকিউ পড়বো। আজকের ক্লাসের না, মানে পরীক্ষার শেষের দিকে গিয়ে তোমাদের যখন ক্লাস তো আছে যুক্তিবিদ্যার উপরে তোমাদের 7-8টা ক্লাস নিব। তো এমনি এমনি তো 7-8টা ক্লাস নিব না, অবশ্যই তোমাদের বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন? কারণ যুক্তিবিদ্যা কি করে? জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। যুক্তিবিদ্যা কি করে? আমার জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে, এই কারণে যুক্তিবিদ্যাকে কি বলা হয়? কলাবিদ্যা বলা হয়। যুক্তিবিদ্যা আমার জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে যুক্তিবিদ্যাকে কি বলা হয়? কলাবিদ্যা বলা হয়। ওকে, দেখো প্র্যাকটিস করবা, হয়ে যাবে। এইবার যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? 20-এর উত্তর করো তো, এটা পরীক্ষায় আসতে পারে এই প্রশ্ন ইম্পর্টেন্ট। 20-এর উত্তর করো, 20-এর উত্তর করো। 20-এর উত্তর করো, 20-এর।
ওকে, আচ্ছা শ্রাবন্তী বলছে ক, রক্তিম বলছে খ, নাইম বলছে খ, স্বামী বলছে খ, সাবির বলছে খ। আচ্ছা বলি, যুক্তিবিদ্যা হচ্ছে মূলত পরীক্ষায় যদি আসে তাহলে উত্তর করবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেন? কারণ যুক্তিবিদ্যা সবসময় কি একটা আদর্শকে সামনে রেখে কি করে, সত্য অনুসন্ধান করে। এখন তোমরা বলতে পারো তাহলে ভাইয়া যুক্তিবিদ্যার আদর্শটা কি? এই যুক্তিবিদ্যার আদর্শ কি জানো? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। কি? সত্য। কারণ যুক্তিবিদ্যা কি সবসময় সত্য উদ্ঘাটন করতে চায়, রহস্যকে উন্মোচন করতে চায়, মানে কি সত্য আবিষ্কার করতে চায়, জ্ঞান অর্জন করতে চায়। তো যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কি বললাম? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এইবার দেখো তোমাদের কিন্তু বইয়ের নামও পরীক্ষায় আসে। কিসের নাম? বইয়ের নামও পরীক্ষায় আসে। এইখানে বলছে যে এ সিস্টেম অফ লজিক, এই গ্রন্থটার নাম কি? দেখো তোমাদের অনেকগুলো বইয়ের নাম দেওয়া আছে, কিন্তু তার মধ্যে আমি আজকে মাত্র কয়টা, 3-4টা বইয়ের নাম পড়বো। এই 4টা বইয়ের নাম পড়লে আমাদের মূলত হয়ে যাবে আর কি, আর লাগবে না। তোমরা এটা উত্তর করো। 21-এর ঘ বলছে মিস চৌধুরী। বাকিরা কমেন্ট করো তো, বাকিরা কমেন্ট করো। বাকিরা একটু কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি। 21-এর ডি বলছে, কেউ বলছে এ, কেউ বলছে খ। আচ্ছা বুঝছি। তোমাদের যেটা বুঝলাম রে, তোমাদের আসলে যুক্তিবিদ্যায় খুব একটা আমি ভালো অবস্থা দেখতেছি না। কারণ কি, তোমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করতেছে। তোমরা আমাকে নিজেরাই বলো, এই যে প্রশ্নগুলো যে আজকে যে অ্যান্সার করতে গেলাম আমরা, তোমরা কি অনেক কনফিউজ হয়ে গেছো না? তোমরা একটু কষ্ট করে তোমাদের কারো কাছে যদি গাইড বই থেকে থাকে বা টেস্ট পেপার থেকে থাকে, একটু বের করে দেখিও। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো সবগুলো কোনো না কোনো বোর্ডের প্রশ্ন। তো এই বোর্ডের প্রশ্ন তোমরা যদি এত কনফিউজ হয়ে যাও, তাহলে কিভাবে বলো তোমরা হচ্ছে ভালো করবা? আমাকে বলো দেখি, এই বোর্ডের প্রশ্নে যদি তোমাদের যদি এই অবস্থা হয়। তার মানে কি? তার মানে প্র্যাকটিস করতে হবে। তোমাদের অবস্থা খুব একটা কিন্তু ভালো না ভাইয়া। দেখো ইন্টারে যুক্তিবিদ্যা সাবজেক্টটা কঠিন মানলাম, ঠিক আছে, বাট এই সাবজেক্টে সব থেকে বেশি কি মার্কস তোলা যায়। আমি নিজে আর্টসের স্টুডেন্ট ছিলাম, আমার যুক্তিবিদ্যা ছিল, আমি যুক্তিবিদ্যায় 190-এর উপরে মার্কস পাইতাম কলেজের পরীক্ষাগুলোতেই। আচ্ছা যাই হোক, দেখো এ সিস্টেম অফ লজিক, এই গ্রন্থটা লেখক হচ্ছে জে.এস. মিল। কে? জে.এস. মিল। এখন বাকি যেগুলো আছে এদের একটু বইগুলোর নাম দেখে নি। এই যে জর্জ বুল আছে না, এই জর্জ বুলের লেখা বইয়ের নাম কি জানো? লস অফ থট। কি হবে? লস অফ থট। এইটা একটু কষ্ট করে ভাইয়া আপুরা, একটু কষ্ট করে তোমরা এগুলো একটু লিখো, যে এ সিস্টেম অফ লজিক হচ্ছে জে.এস. মিল, তারপর হচ্ছে জর্জ বুল হচ্ছে লস অফ থট। এগুলো একটু লিখো, তাহলে কনফিউশনটা কম কাজ করবে। একটু লিখো। এরপরে এই যে জোসেফ ভদ্রলোক আছে, এর লেখা বইয়ের নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। কি হবে? অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। জোসেফের লেখা বইয়ের নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। জর্জ বুল লেখছে হচ্ছে লস অফ থট, আর জে.এস. মিল লেখছে এ সিস্টেম অফ লজিক। আর এইখানে তোমরা এই দুইটার মধ্যে একটু গুলাই ফেলো, জোসেফ আর কপির মধ্যে। কপির লেখা বইয়ের নাম কি জানো? কপির লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। তো তোমাদের মধ্যে এখানে একটা কনফিউশন কাজ করে যে আল্লাহ, উপরেরটার নাম হতো অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, পরেরটা কি ইন্ট্রোডাকশন টু লজিক। কিন্তু দেখো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো জোসেফ যে বইটা লিখছে ওর সামনে একটা এন আছে, কিন্তু কপির যে বইটা লিখছে ওটার সামনে কিন্তু কোনো এন নাই। তো এটাই পার্থক্য। এই 4টা বইয়ের নাম একটু কষ্ট করে মনে রাখবা, তাহলে দেখবা কি, তাহলে দেখবা যে তোমাদের কনফিউশন তেমন একটা কাজ করবে না। কারণ কি, বই তো অনেকগুলো আছে তাই না? তো তার মধ্যে এই 4টা ইম্পর্টেন্ট, এই 4টা একটু মনে রাখবা। যে জে.এস. মিল হচ্ছে কে? এ সিস্টেম অফ লজিক। জর্জ বুল হচ্ছে লস অফ থট। জোসেফ হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। আর আই.এম. কপি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। আই.এম. কপি হচ্ছে কি আমার? ইন্ট্রোডাকশন টু লজিক। একটু কষ্ট করে আমার সাথে পার্টিসিপেট করো,
খুব বেশি সময় নিব না, আমরা একটু কনফিউশন গুলো ক্লিয়ার করি। ওকে, এইবার যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়টা আসলে কি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়টা আসলে কি, এটা উত্তর করো তো। এটা লাইভ ক্লাসে, এটা লাইভ ক্লাসই, এটা লাইভ ক্লাসে আছে। ইয়ামিন জামাতদার বলছে সি, হৃদয় শিকদার আচ্ছা ও তো উত্তর করেনি। রক্তিম চাকমা বলছে 22-এর গ। এই যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি জানো? মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, বা আরেকটা কথা বলতে পারো সেটা হচ্ছে যুক্তি পদ্ধতি নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তার মানে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে কি আমার, কি অনুমান বা যুক্তি পদ্ধতি। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা ইম্পর্টেন্ট। আরেকটা আছে এখানে মনে হয় যে যুক্তিবিদ্যা আসলে মূল কাজ কি, বলতো যুক্তিবিদ্যার মূল কাজ কি, এটা উত্তর করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যুক্তিবিদ্যার মূল কাজ কি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি উত্তর হবে? যুক্তিবিদ্যার মূল কাজ কি? কই 23-এর উত্তর করো। ওকে, হৃদয় শিকদার বলছে ঘ, মিস চৌধুরী বলছে ঘ, বৃষ্টি বলছে ডি, পারভেজ ডি, লিঙ্কন রেডি। হ্যাঁ, যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা। কি যুক্তিবিদ্যার মূল কাজই হচ্ছে একটা যুক্তি বৈধ নাকি অবৈধ সেটা নির্ণয় করা, এটা হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে জ্ঞান কত প্রকার। কি হবে আমার? জ্ঞান কত প্রকার। এই জ্ঞান হচ্ছে কত প্রকার, এটা হচ্ছে কি আমার জ্ঞান হচ্ছে আমার দুই প্রকার। একটা কি আমার, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান যেটা আমরা সরাসরি পাই, আর একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান যেটা আমরা সরাসরি পাই না, অন্য আরেকটা মাধ্যমে পাই। তার মানে জ্ঞান কত প্রকার? দুই প্রকার, একটা প্রত্যক্ষ জ্ঞান, একটা হচ্ছে কি আমার একটা পরোক্ষ জ্ঞান। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের যে ব্যাপারটা আছে, যে প্রথম অধ্যায়ের আমাদের এমসিকিউ শেষ, প্রথম অধ্যায়ের কি আমাদের এমসিকিউ শেষ। তোমরা এখন আমাকে বলো, আমরা যে প্রথম অধ্যায়ে এই যে 24টা এমসিকিউ সলভ করলাম, দাঁড়াও এরপরে আরো আছে, যে দেখাচ্ছি এরপরে আরেকটা অধ্যায়ের এমসিকিউ আছে, এটা আমরা একটু পড়বো, এটা খুব বেশি বড় না। এর আগে তোমরা আমাকে একটা জাস্ট কথা বলো, সেটা হচ্ছে এই যে ভাইয়া আমরা যে এমসিকিউ সলভ করলাম 24টা, তোমাদের আসলে যে যুক্তিবিদ্যার যে প্রিপারেশনে যে তোমাদের যে একটা যে হচ্ছে কি একটা যে হচ্ছে মানে ফাঁকা স্থান রেখে গেছে বা শূন্য স্থান যে তৈরি হয়েছে, এটা কি তোমরা বুঝতে পারতেছো? যখন তোমরা এমসিকিউ সলভ করতে যাচ্ছ, এগুলো কিন্তু বললামই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বোর্ডের প্রশ্ন, তো প্রশ্ন কিন্তু সলভ করতে গিয়ে তোমরা কি কনফিউজড হয়ে যাচ্ছ না? কনফিউজড হয়ে যাচ্ছ তো, বা তোমাদের মধ্যে কিন্তু একটা মিসকনসেপশন আছে, জানি না আসলে তোমরা কে কিরকম বা কি পড়ছো, আমি আসলে এটা ঠিক জানতেও যাচ্ছি না, বাট তোমাদের মধ্যে তো একটা মিসকনসেপশন আছে না? একটা তো মিসকনসেপশন দেখছো তো। তাহলে দেখো, তাহলে কি, তাহলে এগুলো নিয়ে তো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো বললামই যে তোমাদের সুবিধার জন্যই আমি এই যে এমসিকিউ গুলো যে সেগমেন্ট রাখছি, আমরা কি এমসিকিউ গুলো সলভ করব। এমসিকিউ গুলো কি করব, আমরা সলভ করব, দেখবা যে যতটা পারা যায় শেষ সময় আসে তোমাদের কি, সেজন্য তোমাদের পার্টিসিপেশন রাখবে। যাদের যুক্তিবিদ্যা আছে, যুক্তিবিদ্যা সাবজেক্টটা যে আসলেই সহজ একটা সাবজেক্ট, পড়লে সহজ বুঝলে সহজ, এটাই আমি তোমাদের মধ্যে একটু মাথায় দিতে চাবো। তো প্রিপারেশন খারাপ বুঝছি, ঠিক আছে, বাট তোমরা কাজ করবা, তোমরা যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে না, দেখো শেষ মুহূর্তে যা পাচ্ছ তাই হচ্ছে না। আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এগুলো তোমরা কি করবা, দেখবা যে তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে, তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে।
ওকে, তাহলে দেখো এবার আরেকটা অধ্যায়, সেটার নাম হচ্ছে অনুমান। এটা আমরা জাস্ট একটু পড়বো আর তেমন না। দেখো, জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় অনুমান। কি বলা হয়? অনুমান। অনুমানটা হচ্ছে কি আমার জানা থেকে অজানায় গমনের একটা প্রক্রিয়া। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা অনুমান। কি বলবো? অনুমান বলবো। অনুমান হচ্ছে কি আমার? অনুমান হচ্ছে আমার জানা থেকে অজানায় গমনের একটা প্রক্রিয়া, যেটাকে আমরা কি বলে? অনুমান বলে। একটু সবাই উত্তর করো তো, আমি একটু নামগুলো পড়ি। পারভেজ, রক্তিম, লামিয়া, আতিয়া, ইয়ামিন, সামি, হিজাব কুইন, সবাই বলতেছো বি। দেখো, এটা হচ্ছে তোমাদের বলি একটা কথা, যে তোমরা যা শেষ সময় এসে আমার সাথে প্র্যাকটিস গুলো করো, দেখবা যে তোমরা হচ্ছে কি একটা ভালো ফিডব্যাক পাইছো। তোমরা একটা ভালো ফিডব্যাক পাইছো, জাস্ট কি আমার সাথে এই প্র্যাকটিস গুলোতে অংশগ্রহণ করবা, প্র্যাকটিস সেশন গুলোতে। ওকে, এই যে এখানে জাত্যার্থ, ব্যক্তার্থ, বিধেয় আছে না, এগুলো যখন আমরা পড়বো, যেমন জাত্যার্থ, ব্যক্তার্থ আমরা তৃতীয় অধ্যায় পড়লে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, বিধেয় হচ্ছে চতুর্থ অধ্যায় পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন আমরা পড়ে নিব। এখন এই যে অনুমান আছে না, এই অনুমান হচ্ছে কি জানো? অনুমান, এই অনুমান হচ্ছে কোনটা? এটা একটু উত্তর করো তো, নিচের কোনটা অনুমানমূলক চিন্তা? এটা একটু উত্তর করো। 2 নাম্বার। হ্যাঁ, পঞ্চম অধ্যায় পড়াচ্ছি, এখন পঞ্চম অধ্যায় পড়াচ্ছি। সেকেন্ড পেপারে ক্লাস নিব, আগে ফার্স্ট পেপারটা যাক, তারপর সেকেন্ড পেপারে আসবো সবই পড়াবো, সব পড়াবো। তোমাদের তো বললামই 7টা বা 8টা ক্লাস নিব, তো এমনি এমনি তো 7টা 8টা ক্লাস নিব না। অনুমান হচ্ছে কোনটা? দেখো, এটা হচ্ছে কি কারো যখন গম্ভীর মুখ দেখে আমি মনে মনে ভাবি যে তার মন খারাপ, এটা হচ্ছে অনুমান। অনুমান কি একটা জানা বিষয় থেকে একটি অজানা বিষয়ে গমন করা। যেমন কি ধরো, স্বাভাবিকভাবে কি আমরা তো দেখি যে কারো যদি কি মুখ গম্ভীর হয়ে থাকে, তার মানে কি আমরা তো একটা অনুমান করি না যে যেহেতু তার হচ্ছে কি মুখ গম্ভীর হয়ে আছে, তার মানে কি, তার মানে তার অবশ্যই মন খারাপ। তো এইটা হচ্ছে আমার কি অনুমান। কি হবে? অনুমান। ওকে, এরপরে দেখো, এই যে অনুমান শব্দটার ইংরেজি হচ্ছে ওকে। এখন দেখো, এখন আরেকটা জিনিস কি হয় জানো? পরিভাষা থেকে, মানে পরিভাষা থেকে প্রশ্ন আসে, বিভিন্ন টার্ম আছে, এই টার্মগুলো বলবে, টার্মগুলো বলার পরে সেটার ইংরেজি জানতে চাবে যে এটার হচ্ছে কি ইংরেজি কি। এটাও পরীক্ষায় আসতে দেখি আমরা, তোমরা দেখিও প্রিভিয়াস ইয়ার্সে দেখিও এইগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ার্সে লিখিও এগুলো পরীক্ষায়, এই পরীক্ষাগুলো কি এগুলো আসছে। তো দেখো, এই যে অনুমান আছে না, এই অনুমানের ইংরেজি কি? ইনফারেন্স। কি? ইনফারেন্স। অনুমানের ইংরেজি হচ্ছে আমার ইনফারেন্স। এই যে সুস্মিতা, লামিয়া, তারপর হচ্ছে রক্তিম, ইয়ামিন, সবাই বলছে ইনফারেন্স। এখন বাকিগুলোর একটু দেখি আমি। দেখো, তোমাদের আবার যে এমসিকিউ গুলো সাজাইছি না, এগুলো আবার কি, এগুলো আবার বুঝে শুনেই সাজাইছি, যাতে তোমাদের চারদিক দিয়ে উপকৃত হও। যেমন সিলোজিজম, এইটার ইংরেজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর হচ্ছে বাংলা কি জানো? এর বাংলা হচ্ছে আমার সহানুমান। কি বাংলা হচ্ছে আমার? সহানুমান। এই একজন সহানুমানের কথা বলছিল না, এটা হচ্ছে কি সহানুমান। এরপর টার্ম, এই টার্মের হচ্ছে কি বাংলা হচ্ছে পদ। তারপর ইন্ডাকশন, ইন্ডাকশনের বাংলা কি জানো? ইন্ডাকশনের বাংলা হচ্ছে আরোহ। কি? আরোহ। এখানে 4টা ইম্পর্টেন্ট, এই যে 4টা আছে না, এই 4টা ইম্পর্টেন্ট ফার্স্ট পেপারের এগুলা। ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে কি, এবার হচ্ছে অনুমান কোন ধরনের প্রক্রিয়া। ব্যাপারটা দেখো, এটা আমরা এমনিতে উত্তর করতে পারি। অনুমান হচ্ছে কোন ধরনের প্রক্রিয়া। দেখো, আমরা যখন কোনো কিছু অনুমান করি, তখন কি মনে মনেই তো অনুমান করি, তাই না? যে দেখো, কারো কি হচ্ছে কি মুখ গোমরা করে বসে আছে, তার মানে কি আমরা অনুমান করি, মনে মনেই তো অনুমান করি তখন, যে কি হয়তো তার কি মন খারাপ। তো এই যে অনুমান আছে, এই অনুমানটা হচ্ছে একটা কি আমার জানো? মানসিক প্রক্রিয়া। কি রকম প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া। তোমরা সবাই একটু উত্তর করবা। সবাই আমি জাস্ট বলে যাচ্ছি, তোমরা একটু উত্তর করবা, আমাদের ডাবল প্র্যাকটিস হয়ে যাবে। কি হবে? ডাবল প্র্যাকটিস হয়ে যাবে। অনুমান হচ্ছে কি আমার? একটা মানসিক প্রক্রিয়া। ওকে, এইবার অনুমানের প্রাথমিক উপাদান কোনটা? আচ্ছা, এইখানে ব্যাপারটা দেখো, এটা হচ্ছে কি অনুমানের সংজ্ঞায় আমরা কি বলছি, এখানে কি জানা থেকে অজানায় গমন করা হয়। জানা মানে কি? জানা মানে সেই তথ্যটা কি আমার জানা, অর্থাৎ কি জ্ঞাত তথ্য। এটাই অনুমানের প্রাথমিক উপাদান। কোনটা? জ্ঞাত তথ্য হচ্ছে কি একটা
অনুমানের হচ্ছে কি প্রাথমিক উপাদান। আর অনুমানের যদি দ্বিতীয় উপাদান বলা তাহলে কোনটা? অনুমান কি আমার? অনুমান হচ্ছে কি জানা থেকে অজানায় গমন না? তো অনুমানের প্রাথমিক উপাদানটা হচ্ছে কি? প্রাথমিক উপাদান হচ্ছে জানা বা জ্ঞাত। আর দ্বিতীয় যদি উপাদান বলে সেটা কি হবে আমার? অজানা বা অজ্ঞাত। তো সেটাকে কি বলে আমার? অজ্ঞাত তথ্য হচ্ছে দ্বিতীয় উপাদান। আর প্রাথমিক উপাদানটা হচ্ছে কি আমার? জ্ঞাত তথ্য। কোন তথ্য? জ্ঞাত তথ্য। ওকে, এরপরে দেখো, এরপরে এখন তোমরা আমাকে বলো, এই যে আমরা যে অনুমান করলাম না, এই অনুমানটা যে করলাম এটা তো আমার এখন কি করতে হবে? ভাষায় প্রকাশ করতে হবে, তাই না? ভাষায় প্রকাশ না করলে তো কেউ জানতে পারবে না। তো যখনই আমি এই অনুমানটা ভাষায় প্রকাশ করব তখন তাকে কি বলে? এটা একটু উত্তর করো তো, 6 এর উত্তর করো তো দেখি। 6 এর উত্তর করো, 6 নাম্বারটার একটু উত্তর করো। 6 এর ঘ বলতেছে অনেকেই। পারভিন বলছে খ, সুমন বলছে গ, মিষ্টি বলছে গ, খুশি চাকমা বলছে খ। আচ্ছা, এখন বলি অনুমানের এই ভাষায় প্রকাশিত রূপকে কি বলে জানো? যুক্তি বলে, নট যুক্তি বাক্য। কি বলে? যুক্তি বলে। অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে আমার কি বলে? যুক্তি বলে। কি বলে আমার? যুক্তি বলে। যাদের যাদের দেখো তোমাদের যে কত যে কনফিউশন, আল্লাহ মানে কি বলবো। তোমরা তো টেনশনে ফেলাই দিছো, তোমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন। তোমরা অবশ্যই এই যে যুক্তিবিদ্যার ক্লাসগুলো হচ্ছে না, এগুলো করবা, তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, অনেক বেশি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এত কনফিউশন রাখা তো যাবে না ভাইয়া, পুরা এত তো কনফিউশন রাখা যাবে না। ওকে, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলে আমার যুক্তি। কি বলে? যুক্তি বলে। ওকে, আমরা আর খুব বেশি সময় ক্লাস নিব না। আচ্ছা, নিচের কোনটি অনুমানের বৈশিষ্ট্য না? এখন দেখো, এখন এখানে হচ্ছে কি আমার অনুমান হচ্ছে কি থেকে জানো? এক বা একাধিক মানে প্রদত্ত বাক্য দেওয়া থাকে, এইটাকে কি বলে জানো? এটাকে বলে আমার আশ্রয় বাক্য। এটাকে কি বলে আমার? আশ্রয় বাক্য বলে। আর অনুমানে একটা নতুন যুক্তি বাক্য থাকে, অর্থাৎ নতুন যুক্তি বাক্য কোনটা জানো? ওই যে অজ্ঞাত অজানা বিষয়ে গমন করে না, ওইটাই নতুন যুক্তি বাক্য। এই নতুন যুক্তি বাক্যকে কি বলা হয় জানো? সিদ্ধান্ত বলা হয়। কি বলা হয়? সিদ্ধান্ত বলা হয়। আর প্রদত্ত বাক্য অর্থাৎ আশ্রয় বাক্য আর নতুন বাক্য অর্থাৎ কি? অর্থাৎ সিদ্ধান্ত, এদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। অর্থাৎ আশ্রয় বাক্যটাই আমাকে বলে দেয় যে সিদ্ধান্তটা আসলে কি হবে। এইখানে বলছে যে বৈশিষ্ট্য নয়। তোমরা কি করো? তোমরা পরীক্ষার হলে দেখো যে নিচের কোনটি অনুমানের বৈশিষ্ট্য নয়, কথাটা আবার লেখো না। তখন দেখো যে হ্যাঁ, অনুমানে তো এক বা একাধিক প্রদত্ত বাক্য থাকে, তখন কি ক উত্তর করে দাও, যেটা আসলে কি, যেটা আসলে ভুল, যেটা কি আমার ভুল। এখানে এই যে নয় কথাটা সেটা উল্লেখ করতে হবে, মানে এটা দেখতে লাগবে। তো অনুমান আসলে একটা প্রত্যক্ষ প্রক্রিয়া না। আমরা বললাম না জ্ঞান দুই প্রকার, পরোক্ষ আর কি প্রত্যক্ষ। এই যে অনুমান আছে, এই অনুমানটা হচ্ছে একটা পরোক্ষ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? পরোক্ষ প্রক্রিয়া। তো এইটা উত্তর হবে না, মানে এইটা উত্তর হবে, উত্তর হবে এইটা, মানে এইটা ভুল। অনুমান এটা বৈশিষ্ট্য না। তার মানে কি? অনুমান হচ্ছে একটা পরোক্ষ প্রক্রিয়া। ওকে, এরপরে দেখো, এরপর অনুমান প্রধানত কত প্রকার? অনুমান প্রধানত কত প্রকার এটা একটু দেখো। এটা হচ্ছে কি আমার অনুমান প্রধানত হচ্ছে আমার দুই প্রকার। কি কি? একটা আরোহ অনুমান, আরেকটা হচ্ছে অবরোহ অনুমান। কি কি? একটা আরোহ, একটা হচ্ছে অবরোহ অনুমান। কি কি অনুমান? একটা আরোহ অনুমান, আরেকটা হচ্ছে আমার অবরোহ অনুমান। একটু উত্তর করবা। একটা আরোহ অনুমান আর একটা হচ্ছে অবরোহ অনুমান। অনুমান আমার দুই প্রকার, একটা আরোহ আর একটা হচ্ছে কি আমার অবরোহ। ওকে, এরপরে এরপরে অবরোহ অনুমানটা হচ্ছে কি এটা একটু দেখো। অবরোহ অনুমান কি? এটা উত্তর করো তো, এটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। অবরোহ অনুমানটা আসলে কি এটা ইম্পর্টেন্ট, এটা একটু উত্তর করো। হৃদয় শিকদার বলছে ক, বাকিরা
তসলিমা গিনি বলছে 9 এর ক, রক্তিম চাকমা বলছে 9 এর ক। ফার্স্ট উত্তর কত? এই অবরোহ অনুমানটা হচ্ছে বিশেষ থেকে কি, বিশেষ থেকে সার্বিক অবরোহ না, সার্বিক থেকে বিশেষ, এটা হচ্ছে কি আমার অবরোহ অনুমান। আর আরেকটা লেখো যে অবরোহ অনুমানের গতিটা কি জানো? গতিটা হচ্ছে নিম্নমুখী। কারণ কি? কারণ দেখো সার্বিক থেকে বিশেষে আসতেছে, এর কারণে এর গতিটা হচ্ছে কি আমার নিম্নমুখী। অবরোহ অনুমানের গতি কি আমার নিম্নমুখী, এখানে কি সার্বিক থেকে বিশেষে গমন করা হয়, এই কারণে এর গতিটা হচ্ছে আমার কি নিম্নমুখী। এরপরে দেখো 10 নম্বরে কি বলছে যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে। এই অবরোহ অনুমান যে আছে এই সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কি হয় জানো? কম ব্যাপক হয়, আরেকটা কি মাঝে মাঝে সমব্যাপক হয়। তো এটা ঘ উত্তর হবে, ক প্লাস গ, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কি হয়? কম ব্যাপক হয়, আরেকটা হচ্ছে কি হয়? সমব্যাপক হয়। কি হয়? কম ব্যাপক হয়, আরেকটা হচ্ছে কি আমার সমব্যাপক হয়। কি কি? কম ব্যাপক, আরেকটা হচ্ছে কি সমব্যাপক। ওকে, এরপরে 11 নম্বর যে অবরোহ অনুমানের গতিটা কিরূপ, এটা একটু আগেই পড়াইলাম যে অবরোহ অনুমানের গতিটা হচ্ছে আমার নিম্নমুখী। কেমন? অবরোহ অনুমানের গতি কি নিম্নমুখী, অবরোহ অনুমানের গতিটা হচ্ছে কি আমার নিম্নমুখী। এটা 11 নম্বর। হ্যাঁ, 11 নম্বর হচ্ছে অবরোহ অনুমানের গতি আমার কি নিম্নমুখী, অবরোহ অনুমানের গতি কি নিম্নমুখী। এবার অবরোহ অনুমানের লক্ষ্য কি? এই অবরোহ অনুমান যে আছে এ শুধু হচ্ছে কি আকার নিয়ে কাজ করে। কি নিয়ে? আকার নিয়ে কাজ করে। এর লক্ষ্যটাই হচ্ছে আকারগত সত্যতা। কে? আকারগত সত্যতা নিরূপণ করা। অবরোহ অনুমানের লক্ষ্যই হচ্ছে আমার আকারগত সত্যতা নিরূপণ করা। কিরকম? আকারগত সত্যতা নিরূপণ করা। অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আমার আকারগত সত্যতা নিরূপণ করা। কিরকম? আকারগত সত্যতা নিরূপণ করা। অবরোহ অনুমানের লক্ষ্য কি আমার? অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা নিরূপণ করা। তোমরা কষ্ট করে যারা 4 অধ্যায় করাবো, 4 অধ্যায় পড়ানো হবে, আস্তে আস্তে সব পড়ানো হবে আপু। আগে আমি যা পড়াচ্ছি সেগুলো একটু পড়ো। আর তারেকুজ্জামান সুমন বলছে কি তোমাদেরকে আমি সব ট্রিক্স বলে দেবো, ইভেন তোমাদের যুক্তিবিদ্যার জন্য আমি সাজেশনও দিয়ে রাখছি। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2 পেপারেরই সৃজনশীলের মানে কি কি পড়তে হবে, কি পড়তে হবে না, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো গুরুত্ব দেবো, আমি সাজেশন অলরেডি দেওয়া আছে। আমার সাজেশন দেওয়া আছে। 4 অধ্যায় পড়াবো। আগে এটা উত্তর করো, আগে এগুলো উত্তর করো, তারপরে আগে উত্তর করো, তারপর এবার অবরোহ অনুমান কত প্রকার এটা উত্তর করো। অবরোহ অনুমান কত প্রকার? একটু তাড়াতাড়ি, অবরোহ অনুমান কত প্রকার এটা উত্তর করো। কই তোমাদের উত্তর দেখতেছি না। এই অবরোহ অনুমান হচ্ছে আমার 2 প্রকার। মানে অনুমান পাইলে আমরা কত প্রকার? অনুমান পাইছি হচ্ছে আমরা 2 প্রকার। এর একটা আরোহ, একটা অবরোহ। এই অবরোহ হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে আমার মাধ্যম অনুমান, আর একটা হচ্ছে কি আমার অমাধ্যম অনুমান। কি? একটা হচ্ছে মাধ্যম অনুমান, আর একটা হচ্ছে আমার অমাধ্যম অনুমান। হ্যাঁ, মাধ্যম আর অমাধ্যম। ওকে, তোমরা হচ্ছে এগুলোর উত্তর পাচ্তেছো অনেকেই। আরেকটু পড়ি আমরা। একটা হচ্ছে এবার হচ্ছে অমাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে। আচ্ছা, যদি এখানে বলতো যে অমাধ্যম অনুমানে কয়টি যুক্তি থাকে বা যুক্তি বাক্য থাকে যদি বলতো, তাহলে কিন্তু উত্তর হইতো 2টি। কি কি? একটা আশ্রয় বাক্য থাকে, একটা সিদ্ধান্ত থাকে। কিন্তু এখানে প্রশ্নে দেখবা আগে যে কি বলছে, কয়টা যুক্তির কথা বলছে নাকি আশ্রয় বাক্য বলছে। যখন বলবে কয়টা আশ্রয় বাক্য থাকে তখন উত্তর হবে একটা, কিন্তু যখন বলবে অমাধ্যম অনুমানে কয়টি যুক্তি থাকে তখন কিন্তু উত্তর হইতো 2টা। তো প্রশ্নের ক্ষেত্রে খেয়াল রাখবা, প্রশ্ন করার মানে উত্তর করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ভাইয়া আপুরা, প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে লাগবে। সবাই উত্তর করো। উত্তর করলে আমার প্র্যাকটিস হয়ে যাবে।
হ্যাঁ, তার মানে এটা একটি হবে। ওকে, এরপরে প্রশ্নটাতে যাই, সেটা হচ্ছে মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে। এটা উত্তর করো তো এখন, এটা উত্তর করো। মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে, এটা একটু উত্তর করো। মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে, এটা একটু উত্তর করো। মাধ্যম অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকে, এটা উত্তর করো। ওকে, মাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থাকে হচ্ছে দুইটা। কয়টা? দুইটা আশ্রয় বাক্য থাকে আমার মাধ্যম অনুমানে। আর অমাধ্যম অনুমানে কয়টা? একটা থাকে। এর কারণে জানো কি, এই মাধ্যম অনুমানে দুইটা আশ্রয় বাক্য থাকে, এর কারণে একে পরোক্ষ অনুমান বলে। কি পরোক্ষ অনুমান বলে? কারণ কি? কারণ আমরা তো এখানে সরাসরি সিদ্ধান্তটা পাই না। আর অমাধ্যম অনুমানে কয়টা? আমার একটা আশ্রয় বাক্য থেকে, এই কারণে অমাধ্যম অনুমানকে প্রত্যক্ষ অনুমান বলে। কি বলে? কারণ কি? কারণ একটা আশ্রয় বাক্য থেকে আমি একটা সিদ্ধান্ত পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে আমার অমাধ্যম। দেখো, অমাধ্যম কথাটার মধ্যেই আছে যে কোনো মাধ্যম থাকবে না, একটাই থাকবে। তার মানে কি, সরাসরি যেহেতু পাচ্ছি এই জন্য প্রত্যক্ষ, আর মাধ্যম অনুমান সরাসরি পাচ্ছি না এই জন্য এটা কি পরোক্ষ। এটা লিখো 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 যে অমাধ্যম হচ্ছে প্রত্যক্ষ আর মাধ্যম হচ্ছে পরোক্ষ। ওকে, এইবার আরোহ অনুমানটা কি, এটা উত্তর করো। আরোহ অনুমান কি? আমাদের এমসিকিউ বেশি নাই, 16 না, মোট কয়টা? 20টা এমসিকিউ আছে, আর 5টা এমসিকিউ শুধু, আর মাত্র 5টা এমসিকিউ, আর মাত্র 5টা এমসিকিউ, আর মাত্র 5টা এমসিকিউ। একটু কষ্ট করে সবাই কমেন্টটা করো, সবাই কমেন্ট করো, প্র্যাকটিস হয়ে যায় যে আরোহ অনুমান আসলে কি, এটা উত্তর করো। আরোহ অনুমান, আরোহ অনুমান, তাড়াতাড়ি। আর মাত্র 5টা এমসিকিউ আছে, মাত্র 5টা এমসিকিউ আছে। 20 পর্যন্ত পড়লেই শেষ, আমাদের 2টা অধ্যায় আমাদের এমসিকিউ কভার হয়ে যাবে। ওকে, তসলিমা, তারপর হচ্ছে যারা, রক্তিম, হিজাব কুইন, আচ্ছা ঠিক আছে, মিস চৌধুরী গ গ বলছে, আচ্ছা ঠিক আছে। আরোহ অনুমানটা হচ্ছে কি জানো? বিশেষ থেকে সার্বিক। কি আমার? বিশেষ থেকে সার্বিক। আর অবরোহ অনুমানটা ছিল সার্বিক থেকে বিশেষ, এটা কি আমার অবরোহ। আর আরোহ ছিল কি জানো? আরোহ ছিল হচ্ছে আমার কি অবরোহ। আরোহ ছিল কি? আরোহ ছিল আমার বিশেষ থেকে সার্বিক, অবরোহ হচ্ছে সার্বিক থেকে বিশেষ। এটা গুলায় ফেলা যাবে না, এটা যারা যারা ভুল করতেছ গুলায় ফেলা যাবে না, গুলায় ফেলা যাবে না। 16 গেল, আর কয়টা? আর মাত্র 4টা আছে। আর কয়টা আছে? 4টা আছে। এইবার দেখো, আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কি হয়, এটা উত্তর করো তো, এটা উত্তর করো। আরোহ অনুমানের সিদ্ধান্তটা আমার আশ্রয় বাক্য থেকে কি হয়, এটা উত্তর করো, এটা উত্তর করো। আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কি হয়, এটা একটু উত্তর করো। আর মাত্র কয়টা? এটা উত্তর করলে আর 3টা, মানে 20 পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে কি হবে জানো? এটা হচ্ছে বেশি ব্যাপক হবে। আরোহ অনুমানের সিদ্ধান্তটার ব্যাপকতা বেশি। ওই যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, তারপর কি অতএব সকল মানুষ হয় মরণশীল, তো সকল মানুষের পরিমাণটা বেশি, ওই জন্য এর সিদ্ধান্তটা হচ্ছে কি আমার ব্যাপক। এইবার 18 নম্বরে যাই। আরোহ অনুমানের গতিটা কি রূপ, এটা বলো তো। আমরা অবরোহ অনুমানের গতি পড়ছি, এবার আরোহ অনুমানের গতি কি, এটা উত্তর করো। আরোহ অনুমানের গতি কি, এটা উত্তর করো তাড়াতাড়ি। আরোহ অনুমানের গতি কি? তাড়াতাড়ি উত্তর করো, আরোহ অনুমানের গতি কি? আর 3টা আছে, 18, 19, 20। সবাই বলতেছো বি। তোমাদের সবারই উত্তর হচ্ছে কি সঠিক, যে আরোহ অনুমানের কি, যেহেতু বিশেষ থেকে সার্বিকে আসতেছে, এই কারণে এর গতিটা হচ্ছে কি, এর গতিটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী, আর অবরোহ অনুমানের গতিটা হচ্ছে কি আমার নিম্নমুখী। কি হবে? নিম্নমুখী হবে। কি হবে? নিম্নমুখী। আর মাত্র 2টা, আর কয়টা? 2টা। এইবার বলতো আরোহ অনুমানের লক্ষ্য কি? আরোহ অনুমানের লক্ষ্য কি?
হ্যাঁ, হৃদয় শিকদার ওকে উত্তর করেছে। এবার 19 নম্বরের উত্তর করো যে আরোহ অনুমানের লক্ষ্য আসলে কি, এটা উত্তর করো। আরোহ অনুমানের লক্ষ্য কি? অনেকে ঘ বলতেছো, অনেকে ক বলতেছো, তোমরা কনফিউজড। অনেকে আবার ক প্লাস গ বলতেছো। তোমাদের মধ্যে বুঝছো অনেক কনফিউশন কাজ করে। দেখো আরোহ অনুমান যে আছে না, আরোহ অনুমান আকার নিয়ে কাজ করে, যুক্তির আকার নিয়ে কাজ করে। তার মানে কি, এরা আকারগত সত্যটা ঠিক আছে, পাশাপাশি এর আরেকটা হচ্ছে লক্ষ্য আছে, সেটা হচ্ছে বস্তুগত সত্যতা। এখন বস্তুগত সত্যতাটা কি? বস্তুগত সত্যতা হচ্ছে বাস্তবের সাথে, আসলে বাস্তবের সাথে সেটার মিল আছে কি নাই, সেইটা হচ্ছে কি আরোহ অনুমান নির্ণয় করে। এই জন্য এটার উত্তর হবে কি ক প্লাস গ, অর্থাৎ আরোহ অনুমানের লক্ষ্য বস্তুগত এবং আকারগত উভয় সত্যতায় নিরূপণ করা। বস্তুগত এবং হচ্ছে কি আকারগত উভয় সত্যতায় নিরূপণ করা। এইবার লাস্ট প্রশ্ন, লাস্ট দেখো আর নাই, এটাই লাস্ট, দেখো আর নাই, এটা উত্তর করো তো। অবরোহ আর আরোহ অনুমানের মধ্যকার পার্থক্যটা কি রূপ? অবরোহ আর আরোহ অনুমানের মধ্যকার পার্থক্যটা কি রূপ, এটা উত্তর করো। এটা উত্তর করো, অবরোহ আর আরোহ অনুমানের মধ্যকার পার্থক্যটা কি রূপ? রক্তিম চাকমা বলছে খ, নামি বলছে খ, হরিয়া যেমন যারা বলছে খ, নামি বলছে খ, বৃষ্টি বলছে খ, সুমন বলছে খ। দেখো অবরোহ আর আরোহ অনুমানের মধ্যকার পার্থক্যটা হচ্ছে কি আমার বিপরীতমুখী হবে। কেমন হবে আমার? বিপরীতমুখী হবে। কি হবে আমার? বিপরীতমুখী। কারণ দেখো অবরোহ আর আরোহ পুরোটাই কিন্তু, দেখো অবরোহ কি সার্বিক থেকে বিশেষ, আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিক। একটার গতি নিম্নমুখী, একটার গতি হচ্ছে কি ঊর্ধ্বমুখী। একটার গতি নিম্নমুখী আর একটার গতি হচ্ছে কি ঊর্ধ্বমুখী। আচ্ছা তোমরা দেখো, তোমরা এখন আমাকে একটা কথা বলো। আমাদের দেখো আমাদের কয়টা, দুইটা অধ্যায় শেষ হয়ে গেছে। আমাদের আমাদের কি, আমরা আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় আর পঞ্চম অধ্যায় পড়ছি। তোমরা আমাকে জাস্ট একটা অনেস্ট রিভিউ দিবা, সেটা হচ্ছে যে আজকে যে আমরা যে ক্লাসটা করলাম কয় মিনিট, 1 ঘন্টা কয় মিনিট, 13 মিনিট হচ্ছে একটা ক্লাস যে করলাম। তোমাদের এই ক্লাসটা করার ফলে তোমাদের অনেকগুলো কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে গেছে না? তোমাদের অনেকগুলো কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে গেছে না? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। তোমাদের আজকে এই ক্লাসটা করার মাধ্যমে তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে না? তো বেশি বেশি করে সেজন্য কি করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে, যাতে তোমার কনফিউশন গুলো হচ্ছে কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এখন এখন দেখো, এখন তোমাদের জন্য কি, দেখো আজকে যে ক্লাসটা করছো, ক্লাসটা তোমাদের কেমন লাগছে এটা একটু বলবা। এর সাথে বলবা যে আমি কি তোমাদের কি এইভাবে বাকি ক্লাসগুলো কি এইভাবেই তোমাদের নিব, না কি করবো একটু বলো। রক্তিম চাকমা সিকিউ আর সিকিউ আর হচ্ছে কি যেটা বললা যে শর্ট কোশ্চেন, এগুলো সব পড়াবো। তোমাদের তো বললামই তোমাদের 8টা ক্লাস নিব। কয়টা ক্লাস? 8টা ক্লাস নিব। তো 8টা ক্লাস যে নিব, 8টা ক্লাস নিতে গেলে তো তোমাদের আজকে এটা ফার্স্ট ক্লাস ছিল, তো 8টা ক্লাসে তো সময় আছে তাই না? নিব, তোমাদের সিকিউও পড়াবো, তোমাদের শর্ট প্রশ্নও পড়াবো। বললামই তো আই এডুকেশন, তো বললামই আই এডুকেশন কখনো কার্পণ্য করে না কোনো কিছু করতে। এভাবেই নিব নাকি? আচ্ছা তাহলে দেখো, তাহলে তোমাদের দেখো, তোমাদের একটা দেখো, একটা যে আমরা করলাম না, তোমাদের মধ্যে কনফিউশন গুলো কোন কোন জায়গায় ছিল দেখো। তোমাদের একটু জাস্ট আমি দেখাই, আমি আর 2 মিনিট একটু চেয়ে নিব। দেখো তোমাদের কি, তোমাদের মধ্যে একটা কনফিউশনের জায়গা ছিল, এটাতে অনেকে ভুল করছিল। এই প্রশ্নটা কোনটা প্রশ্ন আমি একটু বের করি।
এখন দেখো, এখন তোমাদের এই যে এগুলো পড়ার ফলে তোমাদের আমার মনে হয় না যে তোমরা আর কখনো হচ্ছে এই এমসিকিউ গুলো ভুল করবা। দেখো তোমাদের এইখানে যে একটা প্রশ্ন আছে, মানে তোমাদের অনেকগুলো ধরো মানে কিভাবে কনফিউজ করে দিতে পারে সেই জায়গা থেকে একটা আছে। দেখো হ্যাঁ, বেশি বেশি তো এমসিকিউ পড়াচ্ছি তোমাদের, তো কি এমসিকিউ যা পড়াইছি এনাফ, এগুলোই তো অনেকগুলো এমসিকিউ। নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাস সামনে হবে। নেক্সট ক্লাস সামনে বলতে গেলে তোমাদের রুটিন দিয়ে দিলে রুটিনে দেখতে পাবা তোমাদের হচ্ছে কি ক্লাসটা কবে হচ্ছে। তোমাদের দেখো এই যে এইটা একটা প্রশ্ন ছিল না, এইটা প্রশ্ন, দাঁড়াও এইটাতে যাই, এই প্রশ্নটা ছিল না, এটা কি, এটা অনেকে কি করতা, এটা অনেকে তোমরা এটা ভুল করছিল না, তোমরাই বলো, অনেকে তোমরা এই প্রশ্নটা উত্তর ভুল করছিল না বলো তো? তোমরা আমাকে একটু বলো, তোমরা অনেকে এটা ভুল করছিল না যে এটা হচ্ছে কি, এটা কি হচ্ছে, তোমরা কি হচ্ছে কি লজিক পড়ছিলা, তো সেখান থেকে কি, সেইখান থেকে তোমরা কি করছিলা? হ্যাঁ, যেগুলো হচ্ছে কঠিন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই অবশ্যই করব, আলোচনা কেন করব না। রুটিনটা দিয়ে দিবে, তোমরা হচ্ছে পেয়ে যাবা। তোমরা আমাদের ওই যে এইচএসসি ফাইনাল সাজেশন যে গ্রুপটা আছে তোমাদের 24 ব্যাচের জন্য, ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবা। আমাদের পেজেও হচ্ছে কি রুটিন দেওয়া থাকবে। তো তোমরা হচ্ছে কি তাহলে তোমাদের আমি এমসিকিউ গুলো আগে পড়াই, আর কি এমসিকিউ গুলো পড়াই, এর সাথে হচ্ছে কি করব, এর সাথে হচ্ছে তোমাদের সিকিউ পড়ানো হবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস একটু দেখো, আরেকটা যেটা ব্যাপার এখানে, তোমাদের বললাম তো আমার ক্লাসগুলো করলেই হবে। তোমরা আরেকটা জিনিস একটু জাস্ট হচ্ছে কষ্ট করে একটু শুনো, সেটা হচ্ছে তোমাদের যে সিকিউ যে আছে, সিকিউ কি তোমাদের কি মানে আমি কি হচ্ছে কি সিকিউ কি জাস্ট বলে দিব যে এগুলো বেশি পড়তে হবে এমন, নাকি তোমাদের সিকিউ প্রশ্ন আমি নিয়ে আসে তোমাদেরকে হচ্ছে কি হাতে হাতে দেখাবো যে এই প্রশ্নের উত্তরটা এইভাবে এইভাবে করতে হবে? এইটা এটা একটু উত্তর করো তো, তোমরা এটা একটু আমাকে জানাও। তোমাদের সিকিউ এ যে তোমরা যে বললা যে সিকিউ সলভ করাইতে, এটা কি আমি তোমাদের যে সাজেশন ভিডিও আছে ওটাতে হবে, নাকি আমি সিকিউ প্রশ্ন নিয়ে আসবো, নিয়ে আসে আসলে ওই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করতে হবে ক খ গ ঘ সেটা দেখাবো? এটা একটু উত্তর করো। তাহলে তোমরা যেভাবে তোমরা আমরা ওইভাবেই করব। তোমাদের কমেন্ট দেখতেছি না। তোমরা তোমরা দেখি তোমাদের মতো 4-5 জন তোমরা বলছো, দেখি তোমরা যেটা হচ্ছে কি তোমরা যেটা চাবা সেটাই হবে, সমস্যা নেই। দেখি আগে তোমাদের মতামতের উপরে, তোমরা যদি বলো যে ভাইয়া আসলে এইটা পড়াইলে ভালো হবে, এইভাবে পড়ান আপনি, তাহলে আমি ওইভাবে পড়াবো। আচ্ছা, এইখানে তোমাদের আমি তোমাদের আগে তাহলে দেখো আমার যে সাজেশন ভিডিওটা আছে এটা কি তোমরা পাইছো? যুক্তিবিদ্যার উপরে আমি প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপরে আমি সাজেশন ভিডিও দিছি, তোমরা কি এটা পাইছো? একটু জানাও তো, সাজেশন ভিডিও পাইছো? ওকে, তাহলে ওই সাজেশন ভিডিওটা একটু দেখে নিও। আর হচ্ছে কি আমরা এইভাবেই তাহলে সবকিছু সলভ করব। তো আজকে হচ্ছে ক্লাসটা তাহলে এখানেই, তোমাদের সাথে নেক্সট খুব ক্লাসে হচ্ছে কি খুব শীঘ্রই দেখা হবে। সবাইকে হচ্ছে কি আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওটা দিয়ে দিব, সাজেশন ভিডিওটা দিয়ে দিব। তোমাদের সাজেশন ভিডিওটা গ্রুপে আছে, এইচএসসি ফাইনাল সাজেশন যে 24 ব্যাচের যে গ্রুপটা আছে ওইখানে সাজেশন ভিডিও দেওয়া আছে। তো সবার সাথে দেখা হবে, সবাইকে আসসালামু আলাইকুম।